নমস্কার। ট্রাভেলার অলোক আর আমার ফ্যামিলি আর আমার বন্ধুর ফ্যামিলি মিলে আমরা বেরিয়ে পড়লাম কাশ্মীর থেকে। আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। আমাদের আজকের টার্গেট হচ্ছে সোনমার্গ। এর আগের পর্বে আমি অনেকগুলো জায়গা দেখিয়েছি, যেমন বৈষ্ণোদেবী, পেহেলগাঁও, পাটনিটপ। এরপরে আমরা যাচ্ছি শ্রীনগর হয়ে সোজা সোনমার্গ। এবার আসা যাক জম্মু কাশ্মীরের সম্বন্ধে কিছু কথা বলে রাখি। যারা আসবেন বা যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে বলছি যে জম্মু কাশ্মীর খুবই শান্ত, কোনো রকম প্রবলেম নেই। তবে কতকগুলো সময় যদি আপনারা বেছে নেন তাহলে খুবই ভালো হয় জম্মু কাশ্মীর ভ্রমণের জন্য। কাশ্মীর ভ্রমণের জন্য আমার মনে হয় সবথেকে আইডিয়াল টাইম হচ্ছে মে থেকে নভেম্বর, কারণ এই সময়ের মধ্যে আপনি আসলে একটা জিনিস আপনার সুবিধা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এখানে ঈদের সময় খুবই শান্ত পরিবেশ থাকে, কোনো রকম ঝুট ঝামেলা বা কোনো কিছু পাওয়া যায় না। মানে আমরা যা পেয়েছি, হয়তো অন্য সময়ও থাকে ফাঁকা, কিন্তু আমরা যে সময়টা পেয়েছি সেই সময়টা নিয়ে আমি আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করলাম। কাশ্মীরের ইতিহাস জানলে মনে হবে যে রাজা হরি সিং যখন 1925 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত তিনি ছিলেন কাশ্মীরের প্রধান শাসক। 47 সালে দেশ ভাগ হওয়ার সময় শর্ত ছিল যে দেশীয় রাজারা যে কোনো জায়গায় যেতে পারেন, অর্থাৎ হয় পাকিস্তান নাহলে ভারতবর্ষ মানে ইন্ডিয়াতে। তো সেই সময় রাজা হরি সিং তিনি কিন্তু দাপটের সঙ্গেই ভারতের সঙ্গে অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন। সুতরাং এক্ষেত্রে কারোর কিছু বলার নেই। যেটা পাকিস্তান দাবি করে সেটা একেবারেই ভুল। উল্টে আমরা বলতে পারি যে পাকিস্তানের যে অংশটা এখন আছে সেটা অধিকৃত কাশ্মীর এবং সেটা ভারতেরই একটা অবিচ্ছেদ্য অংশ। তো আমরা সেই সোনমার্গের উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তায় দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সৌন্দর্য এবং দুধারে অপরূপ সৌন্দর্য। যদিও এখন আমরা সেইভাবে বরফটা পাইনি, কিন্তু একদম নদীর ধার দিয়ে নির্জন রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা একটা গাড়ি নিয়েছিলাম, আমি আগেই বলেছি যে আমরা জম্মু থেকে একটা ইনোভা গাড়ি নিয়েছিলাম। সেই গাড়িটা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে এবার আমরা রওনা দিচ্ছি সোজা একেবারে সোনমার্গ। সোনমার্গে দেখার কি আছে এবং কেন লোকে আসে আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন যে কি অপরূপ দৃশ্য। এবং এই সোনমার্গ থেকে আরেকটু এগিয়ে গেলে বালতাল পড়ে, যে বালতাল থেকে অমরনাথ যাত্রাও যাওয়া যায়। আমরা আগেও বলেছি যে অমরনাথ যাত্রা যেতে গেলে আইদার চন্দনবাড়ি হয়ে যেতে হয়, যেটা পেহেলগাঁও থেকে খুবই কাছে, পেহেলগাঁও থেকে মাত্র 16 কিলোমিটার, আর বালতাল হয়েও যাওয়া যায়। তো পেহেলগাঁও দিয়ে যেটা চন্দনবাড়ি দিয়ে যাওয়ার সেই রাস্তাটা কিন্তু একটু দীর্ঘ এবং তাতে সময় লাগে প্রায় 3 দিন। কিন্তু যদি বালতাল দিয়ে যাওয়া যায় মাত্র 2 দিনে একদম অমরনাথে পৌঁছানো যায়। তো বেশিরভাগ দর্শনার্থী কী করেন, তারা দুটো সাইটই অ্যাভেল করে। তারা ওঠার সময় ওঠে চন্দনবাড়ি হয়ে আর নামার সময় আসে বালতাল হয়ে। দেখতেই পাচ্ছেন এই যে পাহাড়টা, এই পাহাড়ের পিছন দিকটাই হচ্ছে অমরনাথ মন্দির। তো সেই অমরনাথ মন্দিরে আমাদের সৌভাগ্য হয়নি যাওয়ার, কারণ অমরনাথ যাত্রার একটা নির্দিষ্ট সময় থাকে। এই মুহূর্তে আমরা প্রায় 9000 ফুট ওপরে রয়েছি, মানে সমুদ্র লেভেল থেকে আমরা প্রায় 9000 ফুট ওপরে আছি। তো সোনমার্গের বৈশিষ্ট্য হলো, সোনমার্গে যে কাশ্মীরের কতগুলো জায়গা, বিশেষ করে গুলমার্গ, শ্রীনগর, পেহেলগাঁও
এরকম যে কতগুলো জায়গা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সোনমার্গ। কারণ একটু ঠান্ডা পড়লেই, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এখানে বরফ পড়তে থাকে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরোপুরি বরফে ঢাকা থাকে। তখন অবশ্য বিদেশি পর্যটক প্রচুর আসেন এবং এখানকার লিভিং কস্টও একটু হাই। তাই আমার সাজেশন বা আমার মত হচ্ছে, যদি আপনারা আসেন তাহলে এই সেপ্টেম্বর বা অক্টোবরের আগে বা পুজোর আগে চলে আসতে পারেন। বা আরেকটা বেস্ট টাইম হচ্ছে যে সময় ঈদ হয়, সেই সময় যদি আসেন তাহলে খুবই শান্ত এতে পাবেন। কারণ এই সময়টা সত্যি, আমরা দুবার কাশ্মীর এসেছি, দুবারেই আমরা ঈদের সময় এসেছি এবং দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা একদম। আমাদের সব ক্যামেরাম্যানরা বিভিন্ন এতে তারা ছবি তুলেছে। আমরা অলরেডি এসে গেছি সোনমার্গে। তো সোনমার্গে গাড়ি রেখে আমরা এখানকার সাইট সিনগুলো দর্শন করছি এবং সাইট সিন দেখতে দেখতে আমরা এবার একটু ঘোড়ায় করে যাত্রা করব। কারণ এর আগে আমরা অনেক জায়গায় ঘোড়া করেছি, কিন্তু এখানে এসে যে লোকাল ঘোড়া যদি আমরা চড়ি তাহলে এদেরও কিছুটা আর্থিক দিক দিয়ে ওরা সুবিধা পাবে। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর, মনোরম জায়গা। আমাদের সব টিমের রয়েছে, ছন্দা আছে, দীপক আছে, অনিমেষ আছে, মৃন্ময়ী, আমি আর অভিজিৎ আর শিলা। এই 7 জন মিলে আমরা এবারে অমরনাথ এসেছি। অমরনাথ না, সরি ভুল বললাম, আমরা কাশ্মীর এসেছি। অমরনাথ আমাদের হয়নি, এটা একটা আফসোস থেকে গেছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন চারিদিকে পর্বত শৃঙ্গ একদম মানে যেন পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গেলেই এই সোনমার্গ থেকে আরেকটু এগিয়ে গেলেই কার্গিল পড়ে। কার্গিলের দিয়েও আবার লে লাদাখ যাওয়া যায়। আপনারাও জানেন যে কার্গিল লে লাদাখের একটা ওয়ান ওয়ে, আবার ওদিক দিয়ে মানালি হয়ে সার্চু হয়েও যাওয়া যায়। তো যাই হোক, আমরা এবারে হয়তো লে লাদাখ যেতে পারবো না, কিন্তু কাশ্মীরের এই অংশটা আমরা দেখে অনুভব করছি এবং এখানকার বিভিন্ন জায়গা এবং তার যে সমস্ত দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো আমরা দেখে এবং আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। আমাদের অভিজিৎ বাবু এখন ঘোড়াতে উঠেছেন, উনি এখন লিডিংয়ে আছেন। যাই হোক, আমরা একটা ঘোড়া নিয়েছিলাম 1500 টাকা করে। তারা ওই সোনমার্গের যে পর্বত আছে সেই পর্বত পর্যন্ত নিয়ে যাবে, আবার ওখান থেকে ফিরিয়ে এই গাড়ি স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসবে। তো অনেকই খাটনি, হয়তো মনে হচ্ছে টাকাটা, কিন্তু টাকাটা এমন কিছু বেশি না। কারণ প্রায় 5-6 ঘন্টা লেগে যায় এই সোনমার্গের এই যে পর্বতের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কতটা মানে দুর্গম, সেটা দেখলেই বুঝতে পারবেন। এই রাস্তাটার বহু জায়গা আছে, অনেক পাথর ফেলা আছে এবং সেই পাথরগুলো যদি ঠিক মতন না পাস করা যায়, কিছুটা মাঠও আছে এখানটায়, পুরো শীতকালে আইস পড়ে থাকে এবং সেই আইসের উপরে অনেক রকম স্পোর্টস হয় আইসের উপর। তো আমরা এই মাঠটাকে ফেলে পাশ দিয়ে যে সরু রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি ঘোড়ায় করে। এই প্রসঙ্গে আমি একটু কাশ্মীর সম্বন্ধে কিছু বলে রাখি যে এই কাশ্মীর যে 1952 সালের জম্মু কাশ্মীরের নির্বাচিত গণপরিষদ ভারত মুক্তির পক্ষে ভোট দিলে ভারত গণভোটের বিপক্ষে মত দেয়। কারণ ভারত পাকিস্তানের রাষ্ট্রসংঘের সামরিক পর্যবেক্ষণ গোষ্ঠীর উপর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরোধী তত্ত্বাবধান আসে। সেই জন্য ভারত এখানে গণভোটের পক্ষে নেই। যদিও গণভোট হয় পরবর্তী ক্ষেত্রে, কিন্তু গণভোট হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ওরা ইন্ডিয়াতেই থাকার পক্ষে রায় দিয়েছে। তো যাই হোক, আমরা অত রাজনৈতিক এতে সমীকরণে যেতে চাই না। আমরা যেটা দর্শন করতে এসেছি এবং এখানকার যে বিভিন্ন সিনারি, সেই সিনারিগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা আসলে খুব সুবিধাভাবে অন্তত এই অংশটা দেখতে পাবেন।
তো আপনারা আসবেন কি করে এবং কিভাবে এখানে আসবেন বা কী জায়গা দেখবেন সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবু একটু বলে রাখি যে আপনারা জম্মু পর্যন্ত সরাসরি চলে আসতে পারেন বাই ট্রেন। এখন শ্রীনগরের অনেক কাছে অর্থাৎ উধমপুর পর্যন্ত ট্রেন চলে আসছে, কিন্তু সেই ট্রেনের সংখ্যা খুবই কম দিল্লি থেকে আসে। তো আমার মনে হয় সবথেকে ভালো হচ্ছে জম্মুতে চলে আসা, এবং জম্মু থেকে অনেক শেয়ার গাড়ি আছে, তারপরে বাসও আছে। সকালবেলায় অনেকগুলো বাস ছাড়ে ওখান থেকে, খুব ভালো বাস, এখানকার বাস সার্ভিস খুব ভালো। আর যদি আপনারা গ্রুপে থাকেন তাহলে আমি বলবো যে একটা প্রাইভেট কার বুক করে নেওয়া, তাতে আপনাদের সুবিধা হবে, নিজস্ব স্বাধীনতা থাকবে এবং যেখানে খুশি ইচ্ছা টিফিন বা যে কোনো ব্রেক নিতে পারেন, বা সেগুলো গাড়িতে থাকলে নিজস্ব গাড়ি যদি বুক করে নেন। তো গাড়ির ভাড়া মোটামুটি 4,500 থেকে 5,000 টাকার মধ্যে পড়ে 7 সিটার গাড়ি। আর 8 সিটার বা 9 সিটার গাড়ি যেগুলো বোলেরো ফোলেরো জাতীয়, এগুলো মোটামুটি 4,000 থেকে 5,000 টাকার মধ্যে পাওয়া যায়। তো একটু কমফোর্ট গাড়ি হচ্ছে আপনার ইনোভা বা এর্টিকা, এইগুলো হলে আপনার জার্নিটাও অতটা মালুম পাওয়া যায় না, বোঝা যায় না। তো যাই হোক, যেটা আপনারা বিয়ার করতে পারবেন সেইভাবে আপনারা বুক করবেন। তবে আমার মনে হয় যে গাড়ি বুক করে আসাটা অনেক বেশি আরামদায়ক। আর অনেকে যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে আসবেন তারা তো ব্যবস্থা করেই রাখবে, সেক্ষেত্রে তো কোনো কিছু বলার নেই। তবুও যদি নিজেরা আসেন তবে সবসময় একটা গাড়ি নিয়ে যদি আসেন সব থেকে ভালো হয়, কারণ অনেকগুলো ছোট ছোট সাইট সিন থাকে। দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা, দুর্গম রাস্তা, বিভিন্ন বোল্ডার ফেলা আছে, সেই বোল্ডার মানে ওপর থেকে এসে যেগুলো পড়েছে তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং আমরা হেঁটে গেলে হয়তো কখন পৌঁছতাম বা কিভাবে পৌঁছতাম সেটার দিকে আমি যাচ্ছি না। তো যাই হোক, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি সোনমার্গের একদম সেই পর্বত শৃঙ্গের কাছে, যেখানে বরফ পড়ে। কারণ একটা দূরত্ব গিয়ে এরপরে আর যাওয়া যায় না, কারণ এখানে একটা ভয় থাকে যারা এদের কাছে শুনলাম, যে সেটা হচ্ছে যে হঠাৎ যদি হড়কা-বান চলে আসে তাহলে এই গিরিপথ ধরে পুরো হড়কা-বানটা এখান থেকে পাস করে। তো আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, একটু এই পাহাড়ের মাঝখানে একটা বসার জায়গা পাওয়া গেছে। আমরা কিছুটা টিফিন সঙ্গে ক্যারি করেছিলাম, কারণ ওরা আগের থেকেই বলেছিল যে এখানে কোনো হোটেল বা কোনো কিছু নেই, সেই জন্য আমরা খাবারটা, অন্তত টিফিনটা আমরা সঙ্গে নিয়ে এসেছি। এই জায়গাটা একটু বেশ ফাঁকা এবং নিস্তব্ধ, মানে নির্জন জায়গা, সেখানে বসে আমরা আমাদের টিফিনটা সেরে নিচ্ছি। কারণ আরও আমাদের পথ এগোতে হবে, যে পথটা অনেকটাই দূর। তো সেই পথে গিয়ে দেখুন ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, এখানে তেমন কিছু মানে খাবারও ওদের নেই, এই ঘাস ফাস জাতীয় কিছু অল্প হয়, কারণ বেশিরভাগ সময় বরফ থাকে। আর ওপাশে দেখছেন পুরো পাহাড়গুলো একদম ন্যাড়া পাহাড় যাকে বলা হয়, মানে গাছ ফাছ। কারণ ওই দিকটা আরেকটু এগিয়ে গেলেই তো লাদাখ পড়ে, লাদাখে একটু গাছের সংখ্যা কম, যার জন্য অক্সিজেনের পরিমাণটাও একটু কম। বাকি সব দিক দিয়ে দেখতে গেলে কাশ্মীরের যে বিউটি, কাশ্মীরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতেই পাচ্ছেন। ওই কেদারনাথের পিছনের দিকটায় আমরা রয়েছি, এই দিকটা আরেকটু এগিয়ে গেলেই বললাম যে বালতাল পড়ে, বালতালের আরেকটু ওপরে গেলে ওপর দিকে শেষনাগ আসবে। তারপরে শেষনাগের পরে যে আছে একদম অমরনাথের যাত্রার যে লাস্ট জায়গা, সেখানে আমরা দেখতে পাবো না, কারণ আমরা তো যেতে পারিনি। তো যাই হোক, এটা নিয়ে আফসোস করে লাভ নেই, কারণ আমাদের অমরনাথ যাত্রার প্ল্যান এখনও ছিল না, বা আমরা সেই অমরনাথ যাত্রার যে সময় সাধারণত জুন মাস থেকে আগস্ট মাসের পর্যন্ত থাকে, আমরা সেই সময় আসতে পারিনি। তাই আমরা অমরনাথ যাত্রার কথা বলাটাও নিহাত আফসোস বা এর লক্ষণ। আমরা এই একটা পাহাড়ের নিচে একটা খাদের মধ্যে আমরা রয়েছি, যেখানে একটু জলখাবারের ব্যবস্থা আমরা নিজেরাই নিয়ে এসেছি। তো সেইগুলো খেয়ে আমরা এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, আরও দূর আমাদের যাওয়া আছে। সেইখান থেকে এসে তারপর আমরা আবার সেই সোনমার্গে আসবো।
তো মাঝখানে এদের সঙ্গে একটু কথা বলছিলাম। আমরা যে ঘোড়াগুলো নিয়েছিলাম তারা এক একজনের নাম আছে, কারোর নাম রাজু, কেউ ইসমাইল, কেউ মোহাম্মদ সেলিম, এরকম। এদের কাছে যা শুনলাম এরা এখানে খুবই কষ্টের মধ্যে আছে, কিন্তু এরা কষ্টের মধ্যে থাকলেও ভারত সরকার কিন্তু এদেরকে সেই এখনও খুব বিনা পয়সায় চাল ডাল সমস্ত কিছুই দেয়। তা সত্ত্বেও কিন্তু মানসিকভাবে ওরা পাকিস্তানকে সাপোর্ট করে। তো সেটা আমাদের দুর্ভাগ্য, বা জানি না ওরা কী ভেবে পাকিস্তানকে ওরা এখনও সাপোর্ট করে। তো আশা করি আগামী দিনে সেই ধারণাটা পাল্টে যাবে, কারণ ভারতের যে অবস্থান সেই অবস্থানের কাছে পাকিস্তান কিছুই না। সুতরাং যদি নিজেদের এটা ওরা না বোঝে ভালো, তাহলে তো আমাদের কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি যে ওরা হয়তো পাকিস্তানের কোনো কিছুতে উৎসাহিত পায় বা আনন্দ পায়, যেটা আমাদের কাছে মোটেই কাঙ্ক্ষিত নয়। তো কিছু তো করার নেই, কারণ ওদেরকে সেইভাবে ওরা ট্রেনিং পেয়েছে বা সেইভাবে ওরা বড় হয়েছে। ছোটোর থেকে নানা রকম গুলিগালা বা সেনাবাহিনীর যে চলাফেরা আছে সেটা ওরা ফলো করে, এবং এরা প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু এরা নিজেদের প্রতিরক্ষার জন্য রেখে দেয় আগ্নেয়াস্ত্র। তো আমরা অত বিতর্কে যাওয়ার আমাদের অত প্রয়োজন নেই, কারণ আমরা একটা ট্যুরিস্ট, আমরা দেখতে এসেছি এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে এসেছি। তাই সৌন্দর্যটা দেখে যতটা পারছি নিজেরাও দেখছি, প্লাস ক্যামেরাবন্দি করছি, যাতে আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখতেই পাচ্ছেন এই সোনমার্গ জায়গাটা এত সুন্দর, এত অপূর্ব জায়গা। আর অক্টোবরের শেষের দিক থেকে এখানে এই জায়গাটা পুরোপে বরফে মানে আচ্ছাদন থাকে। তো বরফ আবৃত থাকলে তো এখানে আসা যায় না, তখন এখানে আসাটাও নিষিদ্ধ। আমরা একদম বেস পর্যন্ত চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা বেশ কিছুটা ওপরে উঠেছিলাম। তারপরে আমাদের ওরা বারণ করলো, কারণ ফিরতে অনেক সন্ধ্যে হয়ে যাবে, আর সন্ধ্যের পরে গভীর অরণ্য যাকে বলা হয় অরণ্য, এবং সেই এর মধ্যে দিয়ে আমরা আসতে পারবো না। তাই আমাদের বারবার বলল যে আপনারা দেরি করবেন না। যাই হোক, আমরা পাশেই একটা নদী ছিল, সেই নদীর ধারে গিয়ে একটু নদীর জলটা যে কোথা থেকে আসছে সেইটা একটু করলাম, এবং এখানকার নদীর জল প্রচণ্ড ঠান্ডা, মানে বরফ গলা জল। তো যাই হোক, এটা দেখে এই রাস্তা দিয়ে আবার এসে আমরা চলে এসেছি সোজা রাস্তায়। তো সেই রাস্তা ধরে আমাদের এখানে আরও অনেকগুলো গাড়ি অপেক্ষা করছে। তো সেই রাস্তা ধরে আমরা এবার চলে আসবো। তো সোনমার্গের দিকে এসে এখানে দেখছেন একটা গাড়ি উল্টে গেছে। শুনেছি এই গতকাল এখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং অনেক লোক স্পট মারা গেছে। এখানে সেই গাড়ির যে খালাসি বা সে এখানে ঘোরাঘুরি করছে, তারা পুলিশকে খবর দিয়েছে, কিন্তু পুলিশ এখনও এখানে এসে উপস্থিত হতে পারেনি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওরা এইভাবে অপেক্ষা করছে কখন উদ্ধার কার্য হবে বা তাদের লোক এসে উদ্ধার করে নিয়ে যাবে। গাড়ির এই যে খালাসি বসে আছে, ড্রাইভার বা খালাসি, এরা কেউই মারা যায়নি, কেউই নিহত হয়নি, কিন্তু গাড়িটা এখন উদ্ধার হবে কি করে সেইটা নিয়ে ওদের মধ্যে একটা বিরাট চিন্তায় আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।